বন্ধুরা, আজকে আমরা এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি এক্সপ্লেন করতে চলেছি যা তোমাদের মস্তিষ্কের সাথে খেলবে। টুইস্টে ভরা এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না আসলে কে ভয়ঙ্কর সাইকো কিলার। তাই আর কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি গল্পে চলে যাই। মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে সকল ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। সিনেমার শুরুতে দেখা যায় একটি নির্জন মরুভূমি এলাকা। ত্রিসীমানায় কেউ নেই। রঘু সেখানে একা বসবাস করে। রঘু গত 10 বছর ধরে গেটম্যান হিসেবে কাজ করছে। কিন্তু এই 10 বছরে রঘু কোনো মানুষ দেখেনি, কারোর সঙ্গে কথা বলেনি। তার একমাত্র সঙ্গী একটি গাধা। এই রেল ক্রসিং দিয়ে প্রতিদিন 3টি ট্রেন যায়। রঘু তার কাজ নিয়ে খুব সিরিয়াস। প্রতিদিন ভোর 4টায় সে ঘুম থেকে ওঠে, কারণ 4:30-এ প্রথম ট্রেন আসে। তখন তাকে ট্রেনটি পাস করার জন্য সিগন্যাল দিতে হয়। একদিন যখন দ্বিতীয় ট্রেনটি রেল ক্রসিং অতিক্রম করছিল, তখন হঠাৎ রঘু দেখে কিছু একটা ট্রেন থেকে পড়ে গেছে। এরপর সেখানে গিয়ে দেখে একজন মেয়ে পড়ে আছে। এতদিন পর এখানে কোনো মানুষ দেখলো। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এতদিন পর কোনো মেয়েকে এভাবে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে আসে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন। রঘু তাকে বলে, তুমি ট্রেন থেকে পড়ে গেছো, এরপর রেল লাইনের পাশে পড়েছিলে। রোদে পড়ে থাকলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন রঘু তাকে জিজ্ঞেস করে, তুমি ট্রেন থেকে পড়ে গেলে কিভাবে? মেয়েটি বলে, সে যখন টয়লেটের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে দেখলো দুজন ছেলে মারামারি করছে। সে কাছে গেল, এরপর আর কিছুই মনে নেই। সে নিজের নাম বলে চৈতালি। তখন চৈতালি রঘুকে বলে যে তার স্বামীও ওই ট্রেনে ছিল। এতক্ষণে তাকে না পেয়ে হয়তো খুঁজতে শুরু করেছে। তাই সে তার স্বামীর কাছে পৌঁছাতে চায়। রঘু চৈতালিকে বলে, এখান থেকে কোথাও যাওয়া সহজ নয়, কারণ আশেপাশে কোনো গাড়ি নেই, এমনকি কোনো বাড়িও নেই। তোমাকে অনেক দূর হেঁটে যেতে হবে। তবুও চৈতালি রঘুর কথা না শুনে সন্ধ্যাবেলা একা বের হয়ে যায়। কষ্ট করে অনেকটা পথ হেঁটে যায়। রঘুর কথা সত্য প্রমাণিত হয়। চারদিকে আসলেই কিছু নেই, কোনো সারা শব্দও নেই। একটু দূরে যাওয়ার পরেই চৈতালি অজ্ঞান হয়ে যায়। পরে দেখা যায় রঘু তাকে আবার নিয়ে এসেছে। রঘু জানতো চৈতালি খুব দূরে যেতে পারবে না, কারণ তার পাতে অনেক চোট লেগেছিল। রঘু চৈতালিকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। এদিকে রাত হয়ে গেছে। রঘু চৈতালির জন্য খাবার নিয়ে আসে। খাবারের জন্য শুধু ভাত ছিল। রঘু চৈতালিকে বলে এসব তাকে প্রায় 30 মাইল পথ পেরিয়ে নিয়ে আসতে হয়। এছাড়া আর কোনো উপায় নেই, তাই খেয়ে নাও। চৈতালি চুপচাপ সেই খাবার খেয়ে নেয়। এদিকে রাত অনেক হয়ে গেছে। রঘু চৈতালির জন্য নিজের বিছানা ঠিক করে দেয় আর সে নিজের জন্য নিচে বিছানা করে। কিন্তু চৈতালি রঘুর উপর বিশ্বাস করতে পারছিল না। সে বারবার রঘুর দিকে তাকাচ্ছিল। রঘুও বুঝতে পারে, তাই সে চৈতালিকে বলে, তুমি এখানে নিশ্চিন্তে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাবো। কিন্তু চৈতালি বলে, থাক, এখানে ঘুমাও, বাহিরে ঠান্ডা বাতাস। এরপর রঘু বাহিরে গিয়ে একটি বিড়ি ধরায় আর তার গাধার সাথে কথা বলতে থাকে। চৈতালি ভাবতে থাকে, কেউ তো নেই, তাহলে কথা বলছে কার সাথে। এরপর সে দেখার চেষ্টা করে, তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চৈতালি এক খারাপ স্বপ্ন দেখে জেগে ওঠে। রঘু তার জন্য চা বানায়। চৈতালি বলে, আমার রং চাই পছন্দ। রঘুও বলে, আমারও পছন্দ। এরপর সে বলে যে গাধা ছাড়া এখানে 3টি ছাগল আর 3টি মুরগি আছে, তাই দুধ আর ডিমের কোনো অভাব হয় না। আর আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু এখানে তো কোনো মানুষই নেই, তাই গাধার সাথেই কথা বলি। এরপর রঘু আবার বলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছি। এখানে একটা রেলওয়ে টেলিফোন আছে, কিন্তু সমস্যা হলো এটা দিয়ে কাউকে ফোন করা যায় না। যখন ট্রেন আসার সময় হয় তখন রেল কর্তৃপক্ষ আমাকে ফোন করে। পরের বার যখন ওরা ফোন করবে আমি ওদের তোমার ব্যাপারে বলবো। তারা নিশ্চয়ই তোমার স্বামীর ব্যাপারে খোঁজ দিবে। এর কিছুক্ষণ পরই টেলিফোনটা বেজে ওঠে। রঘু যখন ফোনে চৈতালির কথা বলতে যাবে ঠিক তখনই চৈতালি এসে ফোনটা কেটে দেয়। এতে রঘু পুরোপুরি অবাক হয়ে যায়। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন চৈতালি বলে, তুমিও যেমন একটা কথা লুকিয়েছিলে, আমিও তোমার কাছ থেকে একটা সত্যি লুকিয়েছি। প্রথমে তোমার উপর বিশ্বাস ছিল না, তাই কিছু বলিনি। তবে এখন আমি তোমার উপর বিশ্বাস করি, তাই আজ সব বলবো। এরপর চৈতালি রঘুকে বলে, আমাকে কেউ ট্রেন থেকে ফেলে দেয়নি, আমি নিজেই লাফ দিয়েছিলাম আমার স্বামীর ভয়ে। এটা শুনে রঘু আরো অবাক হয়ে যায়। চৈতালি তার অতীত গল্প বলে। আসলে সে একজন সাইকিয়াট্রিস্ট এবং তার স্বামীর নাম সিনজো। কিছুদিন আগে তার সাথে চৈতালির পরিচয় হয়।
আসলে শিনজো চৈতালির পেশেন্ট ছিল। সে সিরিয়াস মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিল। শিনজোর আগের স্ত্রী আত্মহত্যা করার ফলে তার এই সমস্যা শুরু হয়। স্ত্রীর মৃত্যুর পর এই শোক শিনজো কিছুতেই মেনে নিতে পারেনি। সে স্ত্রীর স্মৃতি ভুলে থাকতে পারছিল না। এই জন্য মানসিক ভারসাম্য হারাতে থাকে। চৈতালি তাকে একজন ডাক্তার হিসেবে নয়, বরং একজন বন্ধুর মতো ট্রিট করে। শিনজো যা কিছু করতে চাইতো, চৈতালি তাকে সাপোর্ট করত। এইভাবে সময়ের সাথে সাথে শিনজো ধীরে ধীরে ভালো হতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। একসময় দুজন একসাথে অনেকটা সময় কাটাতে শুরু করে। একদিন শিনজো চৈতালিকে বিয়ের প্রস্তাব দেয়। চৈতালি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের পর যা ঘটলো চৈতালি কল্পনাও করতে পারেনি। বিয়ের পর শিনজোর এক অন্য রূপ বের হয়ে আসতে শুরু করে, যা দিনে দিনে আরো ভয়ঙ্কর হতে থাকে। সে ছোটখাটো ব্যাপারেও রেগে যেত এবং মাদক সেবন করত আর সব ধরনের নেশায় জড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, সে চৈতালিকে প্রচন্ড মারধর করত। চৈতালি বলে, আমার পরিবার আমাকে আগেই সাবধান করেছিল। ও পাগল, ওর মানসিক অবস্থা ঠিক না। যে কোনো সময় ও বদলে যেতে পারে, কিন্তু আমি কারো কথা শুনিনি। ওকে বিয়ে করেই আমার জীবন নষ্ট করে ফেলেছি। এসব শুনে রঘু খুব হতাশ হয়। সে চৈতালিকে ফ্রেশ হয়ে নিতে বলে আর নিজে ওষুধ খুঁজতে চলে যায়। এরপর চৈতালি গোসল করতে যায়। এখানে গোসলের পানি আনতে হয় অনেক দূর থেকে। যখন চৈতালি গোসল করছিল তখন রঘু লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। চৈতালি রঘুর কাছে পরার জন্য জামা কাপড় খোঁজে আর রঘু তার তুলে রাখা একটি লুঙ্গি আর শার্ট এনে চৈতালিকে দেয়, যা পরে বের হলে চৈতালিকে অন্যরকম সুন্দর দেখাচ্ছিল। চৈতালি গোসল সেরে ফিরে এলো, রঘুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কত বছর ধরে আছো? তোমার ঘর কোথায়, পরিবার কোথায়? তখন রঘু বলে, এটাই আমার ঘর। পরিবারে মা ছিল কিন্তু মারা গেছে। গত 10 বছর ধরে আমি এখানেই আছি। এখানে সময়ের কোনো হিসাব থাকে না, সময় চলে যায় একদম ট্রেনের মতো। এরপর রঘু চৈতালিকে জিজ্ঞেস করে, তোমার পিঠে ওই দাগটা কিসের? তখন চৈতালির বুঝতে বাকি থাকে না রঘু লুকিয়ে গোসলের সময় তাকে দেখছিল। তবুও চৈতালি শান্তভাবে বলে, এই দাগগুলো সব তার স্বামীর মারের দাগ। এবার চৈতালি রঘুকে বলে, তুমি এভাবে জীবন কাটাতে পারবে না। তোমাকে বিয়ে করতে হবে, জীবনটাকে নতুনভাবে শুরু করতে হবে। নাহলে একদিন এখানে একা একা মরে যাবে। তখন রঘু মুচকে হেসে বলে, বিয়ে করব কাকে? গত 10 বছরে কাউকেই দেখিনি। এখন 10 বছর পর তোমাকে দেখেছি, তাই বিয়ের প্রশ্নই ওঠে না। এরপর চৈতালি আবার সিনজোর ব্যাপারে বলে, আমি সিনজোর ডায়েরি খুঁজে পেয়েছিলাম। তখনই জানতে পারি আসলে সিনজোর স্ত্রীকে নিজেই মেরেছে। এমনকি ওর নার্সকেও মেরেছে। ডায়েরিতে সবকিছু লেখা ছিল। চৈতালি ডায়েরিটা পুরো পড়ে ফেলার পর সিনজো ওকে মারার চেষ্টা করে। কিন্তু পুলিশ এই ব্যাপারে জানতে পেরে ওদের বাড়িতে চলে যায়। তখন সিনজো রেল স্টেশনে তাকে নিয়ে যায়। এরপর প্রথম যে ট্রেনটা পায় সেটাতে উঠে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ট্রেনে ওঠার পর যখন সিনজো ঘুমিয়ে পড়ে তখন সে টয়লেটে যাওয়ার নাম করে ট্রেন থেকে লাফ দেয়। এইদিকে সেই সময় ট্রেন আসার সময় হয়ে যায়। এই গত 10 বছরে প্রথমবার রঘু ট্রেনের টাইমিং ভুলে গেছে। সে চৈতালির সাথে এতটাই খুশি ছিল যে তার পুরো রুটিন এলোমেলো হয়ে গেছে। এদিকে চৈতালিও রঘুকে সাহায্য করতে শুরু করে। আজ সে রান্না করছে, ঘর পরিষ্কার করছে। কিন্তু চৈতালি ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু আবিষ্কার করে যা তাকে একেবারে স্তম্ভিত করে দেয়। সে একটা সংবাদপত্রের কাটা অংশ পায়। সেখানে লেখা ছিল, এক ব্যক্তি 4 জনকে খুন করে পালিয়ে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, সেখানে যে ছবি দেওয়া আছে তা রঘুর আগেরকার সময়ের। সেখানে আসলে রঘুর পরিচয় দেওয়া ছিল, যার সঙ্গে এখনকার রঘুর চেহারার কোনোই মিল নেই। এই জায়গাতেই গল্পে আসে এক ভয়াবহ মোড়। তখন প্রশ্ন জাগে, রঘু আসলে কে? এখন চৈতালি কি আরো বড় কোনো বিপদের মধ্যে পড়ে গেছে? বন্ধুরা, গল্পের এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটি দেখতে থাকো। গল্পের আরো অনেক টুইস্ট বাকি আছে। এখন বোঝা যাচ্ছিল যে রঘু আসলে গেটকিপার নয়। সে অন্য একজনের পরিচয় চুরি করে এই কাজটি করে যাচ্ছিল এবং এতদিন ধরে সেই মিথ্যার জীবন বেছে নিয়েছিল। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর চৈতালি পুরোপুরি অবাক ও হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারছিল না এখন কি করা উচিত। কিছুক্ষণ পর রঘু যখন সেখানে আসে, চৈতালি একটি ছুরি দেখিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখন রঘু শান্তভাবে বলে, আমি জানি তুমি সবকিছু জেনে গেছো, কিন্তু আমি চাই তুমি পুরো সত্যটা জানো। তুমি যখন তোমার সব কথা আমাকে বলেছো তখন আমিও তোমার কাছে কিছু লুকাতে চাই না। রঘু এবার চৈতালিকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় এবং তার অতীতের গল্প বলতে শুরু করে। অনেক কষ্টে আমার মা আমার জন্য একটি মেয়ে ঠিক করেছিলেন। আমাদের যখন প্রথম দেখা হয় তখনই আমি তাকে বলেছিলাম
আমি একসময় একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে এক ধনী লোকের সঙ্গে পালিয়ে যায়। আমি তখনই তাকে স্পষ্ট বলেছিলাম, তুমি যদি অন্য কাউকে পছন্দ করো আমাকে বলো, আমি কিছু মনে করব না। কিন্তু সেই মেয়ে কাউকেই পছন্দ করতো না, তাই আমাদের বিয়ে হয়ে যায়। রঘু বলে, আমি খুব খুশি ছিলাম কারণ মেয়েটি খুব ভালো ছিল। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর মা মারা যায়, আর এদিকে কিছুদিন পর মেয়েটি তার চাচার ছেলেকে বাড়িতে নিয়ে আসে। কারণ রঘুর কিছু জমি ছিল যেখানে চাষাবাদ হতো, আর সেই চাষাবাদের কাজে তার চাচাতো ভাই সাহায্য করত। 1 বছর পর তাদের প্রথম সন্তান হয়। সুখ যেন দ্বিগুণ হয়ে যায়। এইভাবে জীবন ভালোই চলছিল। তবে রঘু লক্ষ্য করে তার চাচার ছেলে বিয়ে করছে না। অনেকবার মেয়ে দেখার পরও কখনো ছেলেটা পছন্দ করতো না। আবার যাকে ছেলেটা পছন্দ করতো রঘুর স্ত্রী তাকে পছন্দ করতো না। এর মধ্যে সময় গড়ায়, আর তাদের দ্বিতীয় সন্তান হয়। সুখ যেন আরো দ্বিগুণ হয়ে ওঠে, কিন্তু হঠাৎ একটি ভয়াবহ ভূমিকম্প আসে তাদের জীবনে, আর সবকিছু তছনছ হয়ে যায়। রঘু সিদ্ধান্ত নেয় এখন আর কোনো সন্তান নিবে না, কিন্তু তার স্ত্রী এতে রাজি হয় না। তাই স্ত্রীকে না জানিয়ে সে ডাক্তারের কাছে যায় স্থায়ী বন্ধ্যাকরণের জন্য। কিন্তু তখন ডাক্তার যা বলে তাতে রঘুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডাক্তার বলে, আপনার বন্ধ্যাকরণ করার দরকার নেই, কারণ আপনি তো এমনিতেই কখনো বাবা হতে পারবেন না। এই কথা শুনে রঘু পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, কারণ তার অলরেডি 2টি সন্তান আছে। তাহলে তারা কিভাবে হলো? তখন সে ছুটে বাড়িতে যায়। বাড়িতে পৌঁছে সে যা দেখে তাতে তার পক্ষে ঠিক থাকা সম্ভব ছিল না। সে দেখে তার স্ত্রী এবং তার চাচার ছেলে একে অপরের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে। এই দৃশ্য দেখার পর রঘু একদম পাগল হয়ে যায়। সে আর কিছু বোঝে না, ভাবতে পারে না। তখন রাগের মাথায় সে একটি ধারালো অস্ত্র হাতে তুলে নেয়, আর তার স্ত্রী, 2 সন্তান আর চাচার ছেলেকে একসাথে মেরে ফেলে। এই ট্রাজিক ও হিংস্র ব্যাক স্টোরি থেকেই বোঝা যায় রঘু কেন এমন হয়ে উঠেছিল। সে কেন এত বিচ্ছিন্ন জীবন বেছে নিয়েছিল। এখনো এই গল্পের আরো ক্লাইম্যাক্স বাকি আছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত, পুরাই মাথা ঘোরানোর টুইস্ট সামনে আছে। রঘু এই কথাগুলো বলছিল আর চৈতালি শুনছিল। সে চৈতালিকে বলে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও একই কাজ করত। এখন চৈতালিও বুঝতে পারছিল রঘু যা করেছে তা অন্যায় হলেও তার পেছনে কত বড় ব্যথা আর বিশ্বাসঘাতকতা ছিল। এরপর রঘু বলে, যখন আমি ওই 4 জনকে মেরে ফেলি তখন পুলিশ আমাকে ধরার জন্য পেছনে পড়ে যায়। আমি পালাতে এখানে চলে আসি। এখানে তখন যে গেটম্যান ছিল সে আমার চাচা। আমি তার সঙ্গে থাকতে শুরু করি। কৃষিকাজ করে দিন কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একদিন সে মারা যায়। তখন আমি তার পরিচয় চুরি করে তার জায়গা নিয়ে নিই। এই কাহিনী শুনে চৈতালির মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি জাগে। সে রঘুর প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। সে বলে, আজ থেকে তুমি একা নও, আমি তোমার পাশে থাকবো। এদিকে তাদের রান্নাও হয়ে যায়। তখন চৈতালি দেখে হাঁড়িতে পানি শেষ, তাই সে পানি আনতে যাচ্ছিল। রঘু আগেই বলছিল পানি আনতে অনেক দূর যেতে হয়, কিন্তু চৈতালি বলে সে যেতে পারবে, তাকে পথ দেখিয়ে দিলেই হবে। এরপর চৈতালি পানি আনতে যায়, কিন্তু সময় গড়িয়ে যায়, চৈতালি আর ফিরে আসে না। সে চৈতালির অপেক্ষা করতে থাকে। ঠিক তখন কেউ তার দরজায় নক করে। বের হয়ে দেখে একজন অপরিচিত লোক গেটে এসে হাজির। সে হলো সিনজো। সিনজো এসে রঘুকে জিজ্ঞেস করে, এই এলাকায় কি তুমি কাউকে দেখেছো? রঘু বলে, না, এখানে কোনো মেয়ে আসেনি, তুমি চলে যাও। কিন্তু সিনজো তো কোনো মেয়ের কথাই জিজ্ঞেস করেনি। এ কথা শুনে সিনজোর সন্দেহ হয়, এই লোক নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। সে বারবার জিজ্ঞাসা করে, আর এক সময় 2 জনের মধ্যে মারামারি লেগে যায়। তারা একে অপরকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। 2 জনের মাঝে দারুণ ফাইটিং চলে। তখন সিনজো রঘুকে বলেন, প্লিজ তুমি তাকে দেখেছো কিনা বলো। সে একজন মানসিক রোগী, তার চিকিৎসা চলছে। যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে সে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর তার আশেপাশে যে থাকবে তার জীবনও বিপন্ন হতে পারে। আমার নাম ডক্টর সিনজো, আমি তার চিকিৎসক। এই কথা শুনে রঘু স্তব্ধ হয়ে যায়, কারণ চৈতালি বলেছিল তার স্বামীর নাম সিনজো। সে একজন মেন্টাল পেশেন্ট। এখানেই চমকটা প্রকাশ পায়। সিনজো বলে চৈতালি আসলে ওর নাম নয়, চৈতালি এক নার্স যাকে শিখা হত্যা করেছে। তুমি যাকে চৈতালি বলে জানো তার আসল নাম শিখা। এরপর সিনজো পুরো কাহিনী বলেন। কয়েক বছর আগে শিখাকে আমার কাছে আনা হয়েছিল। তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। সে কিছুই বুঝতে পারতো না। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিল। আমি তাকে বন্ধুর মতো ট্রিট করতাম। ধীরে ধীরে সে উন্নতি করতে থাকে। যেমন করে চৈতালি তার কাহিনী বলছিল, রঘুকে ঠিক তেমন ভাবেই ডক্টর সিনজো শিখার গল্প বলেন।
এর পাশাপাশি সিনজো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায় চৈতালির মানসিক সমস্যা আছে এবং সে নিজেই গল্প তৈরি করে যেগুলো শুনে মনে হবে তার কোনো সমস্যা নেই, কিন্তু আসলে সে এক ভয়ঙ্কর মানুষ। রঘু এসব কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না কার উপর বিশ্বাস করবে, সিনজোর উপর নাকি চৈতালির উপর। এ যেন আরো কঠিন টুইস্ট। রঘু পুরো গোলক ধাঁধায় পড়ে যায়, তার সাথে এটা কি হচ্ছে। তোমরা কি মনে করো কে সত্যি বলছে? আর একটু অপেক্ষা করো, একটু পরেই জানতে পারবে। এরপর রঘু সিনজোকে অপেক্ষা করতে বলে সে চৈতালির কাছে যায়। চৈতালি তখন পানি আনতে গিয়েছিল। সেখানে গিয়ে সে চৈতালিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি শিখা? এই কথা শুনে চৈতালি বুঝে যায় যে সিনজো ফিরে এসেছে আর রঘু সবকিছু জেনে ফেলেছে। রঘু বলে, আমি পুরো সত্য জেনে গেছি, তোমার নাম চৈতালি নয়, শিখা। তখন চৈতালি বলে, শিখা ছিল সিনজোর স্ত্রীর নাম। সিনজো এখন তার পেছনে পড়ে আছে। এখন যদি সে আবার সিনজোর কাছে যায় তাহলে সে তাকে মেরে ফেলবে। সিনজো নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়, আসলে সে মিথ্যা বলছে। এরপর রঘুকে বলে, আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, তাই তোমাকে সব সত্য বলেছিলাম। আর আমি প্রমাণ করে দেখাবো যে আমি যা বলছি সবই সত্যি। আমি এখনই পুলিশকে কল করব। কিন্তু রঘু বলে, এসব করতে হবে না, কারণ যদি পুলিশ আসে তবে আমাকেও গ্রেপ্তার করবে। আমি নিজেও একজন খুনি, ৪ জনকে মেরে পালিয়ে এসেছি। এদিকে চৈতালি আবার ফিরে আসে সিনজোর কাছে। তখন সিনজো বলে, চলো আমরা তোমার চিকিৎসা করাবো। কিন্তু চৈতালি বলে, অভিনয় করার দরকার নেই, কারণ আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে কিছুই করতে পারবে না। এসব তাকে দিয়ে হবে না। এরপর সিনজো চৈতালিকে নিয়ে যাচ্ছিল। তখন রঘু সিনজোকে বলে, তুমি তো এমনিতেই ওকে মেরে ফেলবে, তার চেয়ে ভালো তুমি ওকে এখানেই রেখে যাও। আমরা কিছু বলবো না কাউকে, এখানে চুপচাপ জীবন কাটাবো। কিন্তু সিনজো কিছু বলার আগেই চৈতালি তাকে পিছন থেকে হঠাৎ আক্রমণ করে। তার মাথায় লোহার হাতল দিয়ে আঘাত করলে সিনজো লুটিয়ে পড়ে। তখন রঘু বলে, এটা যদি তুমি না করতে আমি নিজেই করতাম। তখন চৈতালি বলে, তুমি কিছুই করতে না, কারণ তুমি আমার উপর বিশ্বাস করো না। যখন সিনজো আবার কিছু বলতে যাবে তখন রঘু খুব নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে। সে এটা করে চৈতালিকে বোঝাতে চায় যে সে তার জন্য সবকিছু করতে পারে। তার বিশ্বাস অর্জনের জন্য সে কোনো সীমা মানে না। এটা ছিল এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে মোড়ানো ক্লাইম্যাক্স, যেখানে সত্য মিথ্যার সীমারেখা একেবারে ঘোলাটে হয়ে যায়। এরপর রঘু বলে, শরীরটা মাটি চাপা দিতে হবে। তাই চৈতালি যখন সিনজোর মৃতদেহ কবর দেওয়ার জন্য বেলচা আনতে যায় তখন রঘু সিনজোর পকেট থেকে সব টাকা বের করে নিচ্ছিল। তখন তার ওয়ালেটের ভেতর একটি স্লিপ খুঁজে পায়। সেই স্লিপটি ছিল এক হাসপাতালের এবং সেখানে লেখা ছিল ডক্টর সিনজো এবং তার রোগীর নাম শিখা। এই দেখে রঘু পুরোপুরি হতবাক হয়ে যায়। তার মানে সিনজো এতক্ষণ যা বলছিল তার সবই সত্যি বলছিল। আর চৈতালি যা বলেছিল সবই মিথ্যা। সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। চৈতালিকে বিশ্বাস করে সিনজোকে মেরে ফেলেছে আসল সাইকো শিখা। চমক এখানেই, শিখা নিজের পরিচয় গোপন করে, নিজের তৈরি কাহিনী বানিয়ে রঘুকে ফাঁসিয়ে দেয়। রঘু ছিল একজন অপরাধী, কিন্তু শিখা ঠিক আরো বিপজ্জনক একজন মানসিক রোগী। এরপর সে যখন পেছনে ঘোরে তখন দেখে চৈতালি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে এবং চৈতালি তখন রঘুকে বলে, আমি চৈতালি না, আমি শিখা। এই কথা বলেই সে রঘুর উপর আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি আক্রমণ করেছিল চৈতালি, কিন্তু মারাও যায় চৈতালি, কিন্তু কিভাবে? আমরা পুরো সময় ধরে ভাবছিলাম যে সাইকো কিলার হয়তো সিনজো বা শিখা, এদের মধ্যেই একজন। কিন্তু গল্পের আসল টুইস্ট হলো মেইন সাইকো কিলার রঘু নিজেই। রঘু যে তার পরিবারের কাহিনী চৈতালিকে বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আসলে যা ঘটেছিল তা হলো যে মেয়েটিকে রঘু ভালোবাসতো, সে এক বয়স্ক লোককে বিয়ে করে এবং তাদের দুটি সন্তান হয়। কিন্তু তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একসময় সে পুরো পরিবারকে হত্যা করে পালিয়ে যায়। পালানোর পর সে রেলওয়ের গেটকিপার রঘুর কাছে আসে। তার আসল নাম রঘু না, তার নাম জর্জ। এখন অনুমান করা যায় যে সে এই গেটম্যান রঘুকেও হত্যা করেছিল এবং তার পরিচয় চুরি করে এখন এই জায়গায় বসবাস করছে। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। আজকের মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো না লাগলে সেটাও লিখে জানাতে পারো যাতে আমি নিজেকে আরো উন্নত করতে পারি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যেন এমন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।